নতুন ফোনে ছেলে আমাকে মাই লাভ নামে সেভ করল। আমি হতবাক হয়ে গেলাম যখন ছেলে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি, ছেলে হিসেবে নয়, প্রেমিক হিসেবে। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমার পুরনো ফোন নষ্ট হয়ে গিয়েছিল। ছেলে নতুন ফোন কিনে দিল। অত্যাধুনিক স্মার্টফোন, দামি মডেল। আমি বললাম, এটা খুব দামি নয়? তোমার জন্য কিছুই দামি নয়, মা। সে হাসল। ফোনটা সেটআপ করার সময় বলল, মা, তোমার পাসওয়ার্ড সেট করো। আমি আমার জন্মতারিখের নাম্বার দিলাম। সে হাসল, এত সিম্পল? কেউ সহজেই অনুমান করতে পারবে কি? আমি কাজ ঝাঁকালাম, কিচ্ছু নেই আমার ফোনে, কেউ দেখলেও সমস্যা নেই। ফোন সেটআপ করার পর সে আমার ফোন থেকে একটা ফটো নিজের ফোনে সেভ করল। আমি বললাম, কি করছিস? সে বলল, কন্ট্যাক্টে তোমার ছবি সেভ করছি গু। তারপর আমাকে তার ফোন দেখিয়ে দিল। দেখি আমার নাম সেভ করেছে চিমাই লভগ। আমি অবাক হয়ে তাকাতেই বলল, মা, আমি তোমাকে ভালোবাসি, ছেলে হিসেবে নয়, প্রেমিক হিসেবে। আমি চাই তুমি আমার স্ত্রী হও। ফোনের স্ক্রিন লক হয়ে গেল। আমি তার হাত থেকে ফোন নিয়ে আমার রুমে চলে গেলাম। মা, আমার উত্তর দাও। সে আমার পিছু নিল। আমি ফিরে দাঁড়ালাম। কি উত্তর চাস তুই? আমি তোর মা। তুই আমাকে জন্ম দিয়েছিস নাকি আমি তোকে জন্ম দিয়েছি? এসব কি বিকৃত চিন্তা? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা চৌধুরী। আমার বয়স ৩২ বছর। আমার স্বামীর নাম সুদীপ চৌধুরী, বয়স ৩৭ বছর। আমাদের ২ সন্তান, অভিক আর শ্রেয়া। অভিক ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। শ্রেয়া ১০ বছর বয়সী, স্কুলে যায়। আমি কখনোই ভাবিনি যে আমার জীবনে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটবে। বিশ্বাস করুন, যখন আমার ছেলে অভিক তার নতুন ফোনে আমাকে মাই লাভ হিসেবে সেভ করল, আমি একদম স্তম্ভিত হয়ে গেলাম। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না এটা কি অর্থ বহন করছে। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। আমার মাথায় নানা রকম চিন্তা আসছিল। কি একটা ভুল হচ্ছিল আমার জীবনে? কেন আমার ছেলে এমন একটা অস্বাভাবিক আচরণ করল? পরদিন সকালে অভিক আমার সামনে দাঁড়াল। সে নিচু স্বরে জিজ্ঞেস করল, মা, তুমি কি রাগ করেছ? আমি শক্ত কণ্ঠে বললাম, অভিক, গতকাল তুমি যা করেছ, যা বলেছ, তা ঠিক নয়। তুমি কি জানো তুমি কি বলছিলে? অভিকের চোখে বিষাদের ছায়া নামল। মা, আমি কোনো ভুল কাজ করিনি। তুমি সব কিছু ভুল বুঝেছ। কি ভুল বুঝেছি আমি? তুমি নিজের মাকে স্ত্রী করতে চাও? আমার গলার স্বর কাঁপছিল। অভিক একটু থমকে গেল। কি বলছো তুমি? আমি কবে বললাম এমন কথা? আমি তার ফোনটা হাতে নিয়ে বললাম, তুমি আমাকে মাই লাভ সেভ করেছ আর বলেছ, মা, আমি তোমাকে ভালোবাসি, ছেলে হিসেবে নয়, প্রেমিক হিসেবে। অভিক হঠাৎ হো হো করে হেসে উঠল। ওহ মা, তুমি কতটা ভুল বুঝেছ। আমার ফোনটা দেখো একবার। সে ফোনটা আমার হাত থেকে নিয়ে কন্টাক্ট লিস্টে ঢুকল। সেখানে মাই লাভ নামে যে নম্বরটি সেভ করা ছিল সেটা আমার নয়, অন্য একটি মেয়ের। অভিক বলল, এটা আসলে অনামিকার নম্বর। আমরা কয়েক মাস ধরে ডেটিং করছি। তোমার সাথে পরিচয় করানোর আগে আমি নিশ্চিত হতে চেয়েছিলাম যে আমাদের সম্পর্ক স্থায়ী হবে। কিন্তু তাহলে গতকাল ওটা তো আমার নিউ ফোন, যেটা আমি তোমাকে দিয়েছি। সেটা এখনও সেট আপ করা ছিল না। আমি তোমাকে দেখাচ্ছিলাম কিভাবে একটা কন্টাক্ট সেভ করতে হয়। তুমি নিজেই মনে করো, আমি কি কখনো তোমার সাথে অস্বাভাবিক আচরণ করেছি? আমি ভেবে দেখলাম, না, আমার ছেলে কখনোই এমন কোনো আচরণ করেনি। ওর সাথে আমার সম্পর্ক ছিল খুব স্বাভাবিক একটি মা-ছেলের সম্পর্ক। তাহলে তুমি আমাকে বললে কেন প্রেমিক হিসেবে ভালোবাসি? অভিক আবার হাসল। মা, তুমি ভুল শুনেছ। আমি বলেছিলাম, এই ফোনে আমি তোমাকে অনামিকার কথা বলছিলাম, তাকে আমি প্রেমিক হিসেবে ভালোবাসি। তুমি চমকে গিয়েছিলে তো, হয়তো সঠিকভাবে শুনতে পাওনি গিয়ে। আমি একটু শান্ত হলাম। কিন্তু তবুও মনের মধ্যে একটু খটকা রয়ে গেল। অভিকের ব্যাখ্যাটা যুক্তিসঙ্গত মনে হচ্ছিল, কিন্তু আমি ঠিক নিশ্চিত হতে পারছিলাম না। সেদিন বিকেলে অভিক কলেজে চলে গেল। আমি একা বাড়িতে বসে ভাবছিলাম। ফোনটা আমার হাতে নিয়ে খুলি পর্যালোচনা করার জন্য। ফোনটা নতুন, তাই আমি একটু ভালো করে পরীক্ষা করতে চাইলাম।
আমি গ্যালারি খুললাম, সেখানে কোনো ছবি নেই। মেসেজ অ্যাপ খুললাম, সেখানে কোনো মেসেজও নেই। তারপর আমি কল হিস্ট্রি দেখলাম। সেখানে একটা নম্বর থেকে কল এসেছিল, যেটা সেভ করা নেই। আমি সেই নম্বরটি দেখে ভাবলাম, এটা কে হতে পারে? আমি কল ব্যাক করার জন্য নম্বরটি প্রেস করলাম। কিন্তু কল করার আগেই আমার ফোনে একটা মেসেজ এলো। একটা অপরিচিত নম্বর থেকে। মেসেজটি ছিল, আপনার ছেলের কথা বিশ্বাস করবেন না। আপনার জীবন বিপদে আছে ইউ। আমি চমকে উঠলাম। এটা কে পাঠালো? আমার হাত কাঁপতে লাগল। আমি মেসেজে রিপ্লাই করলাম, আপনি কে? কয়েক সেকেন্ড পরেই উত্তর এলো, আমি আপনার বন্ধু। আপনাকে সতর্ক করতে চাই। আপনার ছেলে অভিক সত্যি কথা বলেনি। ফোনটা পরীক্ষা করুন। আমার বুকের ভিতরটা ধক করে উঠল। আমি আবার ফোনটা পরীক্ষা করতে লাগলাম। ফোনের মেমোরি কার্ডটা দেখলাম। সেখানে কিছু ফোল্ডার ছিল, যেগুলো আমি আগে দেখিনি। একটা ফোল্ডার খুলতেই আমি স্তম্ভিত হয়ে গেলাম। সেখানে আমার অনেক ছবি ছিল, আমি যখন ঘুমাচ্ছি, আমি যখন স্নান করছি, আমি যখন কাপড় পরিবর্তন করছি। আমার মাথা ঘুরতে লাগল। এগুলো কিভাবে এলো এই ফোনে? কে তুলল এই ছবিগুলো? আমি দ্রুত একটা ফোল্ডার আরও খুললাম। সেখানে আরও ভয়ঙ্কর জিনিস ছিল, আমার আইডেন্টিটি ডকুমেন্টের স্ক্যান কপি, আমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, এমনকি আমার সব পাসওয়ার্ডের একটা লিস্ট। আমি আরও গভীরে তদন্ত করতে গিয়ে দেখলাম যে ফোনটিতে একটি হিডেন অ্যাপ ইনস্টল করা আছে, যেটা সবসময় আমার অবস্থান ট্র্যাক করে রাখে। আমার প্রতিটি কথোপকথন রেকর্ড করে। প্রতিটি মেসেজ মনিটর করে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। আমার ছেলে কেন আমাকে এমন একটি ফোন দেবে? সে কি আমাকে স্পাই করছে? কিন্তু কেন? ঠিক সেই মুহূর্তে আমার ফোন আবার বেজে উঠল। সেই অজানা নম্বর থেকে আরেকটি মেসেজ, আপনার ছেলে অভিক আসলে আপনার ছেলে নয়। সে একজন প্রতারক। আসল অভিককে আটকে রাখা হয়েছে গি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। এটা কিভাবে সম্ভব? আমি তো আমার ছেলেকে জন্ম দিয়েছি। কিভাবে সে আমার ছেলে নয়? আমি তখনই আমার স্বামী সুদীপকে ফোন করলাম। অভিকের সম্পর্কে তুমি সব জানো? আমি কাঁপা গলা জিজ্ঞেস করলাম। কি বলছো তুমি? অভিকের সম্পর্কে আমি সবই জানি, সে আমার ছেলে, সুদীপ বলল। না, কিছু একটা গড়বড় আছে। আমি ভয়ঙ্কর কিছু আবিষ্কার করেছি ও আমি তাকে সব বললাম, ফোনের ভেতরের গোপন ফোল্ডার, আমার ছবি, আমার ব্যক্তিগত তথ্য, এবং সেই রহস্যময় মেসেজগুলো। সুদীপ একটু চুপ থাকল। তারপর বলল, রুমানা, তুমি অপেক্ষা করো। আমি এখনই বাড়ি আসছি। কোথাও যেও না, কারো সাথে কথা বলো না গি। আমি অপেক্ষা করছিলাম। আমার হৃদয় দ্রুত ধুকপুক করছিল। আমি জানালার পাশে বসে রাস্তা পর্যবেক্ষণ করছিলাম, সুদীপের গাড়ি কখন আসে। হঠাৎ আমি দেখলাম একটা অপরিচিত গাড়ি আমাদের বাড়ির সামনে এসে থামল। দুজন লোক নামল, তারা দেখতে সরকারি কর্মচারীর মতো। আমি ভয় পেলাম, কেন এরা এখানে এসেছে? তারা বাড়ির দরজায় নক করল। আমি না খোলার সিদ্ধান্ত নিলাম। কিন্তু তারা জোরে জোরে নক করতে লাগল। মিসেস চৌধুরী, আমরা সিআইডি থেকে এসেছি। আপনার সাথে কথা বলতে হবে, একজন বলল। আমি খুব সাবধানে দরজার চোখ দিয়ে তাদের দেখলাম। তারা কার্ড দেখাচ্ছিল, কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না সেগুলো আসল কিনা। আমার স্বামী আসছেন, তিনি এলে আপনাদের সাথে কথা বলবো, আমি বললাম। মিসেস চৌধুরী, বিষয়টা খুবই জরুরি। আপনার জীবন বিপদে আছে। আপনার স্বামী সুদীপকে আটকে রাখা হয়েছে। যে ব্যক্তি আপনার স্বামী সেজে ঘুরে বেড়াচ্ছে, সে আসলে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সাথে জড়িত, একজন অফিসার বলল। আমি আড়ষ্ট হয়ে গেলাম। এটা অবিশ্বাস্য শোনাচ্ছিল। কিন্তু এই কয়েক ঘণ্টায় যা যা ঘটেছে, তাতে আমি কি আর কিছুকেই অবিশ্বাস্য বলতে পারি? আমি একটু ভাবলাম, যদি এই লোকেরা সত্যি সিআইডি অফিসার হয়, তাহলে তারা আমার সমস্যার সমাধান করতে পারবে। কিন্তু যদি তারা মিথ্যাবাদী হয়, তাহলে? আমি সিদ্ধান্ত নিলাম তাদের সাথে কথা বলবো, কিন্তু দরজা খুলব না। আপনারা আমাকে প্রমাণ দিন যে আপনারা সত্যিই সিআইডি অফিসার গু। তারা তাদের আইডি কার্ড জানালার কাছে নিয়ে এলো। আমি সেগুলো পরীক্ষা করলাম। তারা আসল মনে হচ্ছিল। কিন্তু আমি এখনও সতর্ক ছিলাম। আমি আপনাদের বিশ্বাস করি না। আমি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানতে চাই আপনারা সত্যি কিনা, আমি বললাম। একজন অফিসার নম্বরটা আমাকে দিল। আমি সেটা ডায়াল করলাম এবং কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করলাম।
তারা নিশ্চিত করল যে দুজন অফিসার সত্যিই আমার বাড়িতে পাঠানো হয়েছে, কারণ আমার পরিবার বিপদে ছিল। আমি সাবধানে দরজা খুললাম। অফিসাররা ভিতরে এলো। তারা বলল, মিসেস চৌধুরী, আপনাকে একটা লম্বা গল্প বলতে হবে। আপনি আর আপনার পরিবার একটি আন্তর্জাতিক পাচার চক্রের শিকার হয়েছেন। এই চক্র ধনী পরিবারের সদস্যদের অপহরণ করে তাদের স্থানে নকল ব্যক্তিদের বসিয়ে দেয়া। তারপর তারা ধীরে ধীরে পরিবারের সম্পত্তি হাতিয়ে নেয়। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার ছেলে, আমার স্বামী, তারা অনেক বছর ধরে আমার সাথে আছে, আমি বললাম। না, মিসেস চৌধুরী। আসল সুদীপ চৌধুরী এবং অভিক চৌধুরীকে প্রায় 1 বছর আগে অপহরণ করা হয়েছে। তাদের স্থানে এই নকল ব্যক্তিরা এসেছে। আপনি লক্ষ্য করেননি, কারণ তারা আপনাকে কম্পিউটার ও ফোন দিয়ে নিয়ন্ত্রিত করে রেখেছিল। আপনার খাবারে নিয়মিত ড্রাগ মিশিয়ে দিত, যাতে আপনি সন্দেহ না করেন, অফিসার ব্যাখ্যা করলেন। আমি আমার মাথা ধরে বসে পড়লাম। এটা অবিশ্বাস্য। আমার পুরো জীবন, পুরো বিশ্বাস একটা মিথ্যার উপর দাঁড়িয়েছিল। আমার শ্রেয়া? আমার মেয়ে? সেও কি? আমি জিজ্ঞেস করলাম। না, আপনার মেয়ে নিরাপদে আছে। সে বিদ্যালয়ে আছে। আমরা তাকে সুরক্ষা দিয়েছি, অফিসার বললেন। আপনারা কিভাবে জানলেন যে আমরা বিপদে আছি? আমি জিজ্ঞেস করলাম। আপনার নতুন ফোনটি আসলে আমাদের বানানো। আমরা জানতাম যে আপনার পরিবারের সাথে কিছু একটা ঘটছে। কিন্তু আমরা প্রমাণ করতে পারছিলাম না। তাই আমরা এই ফোনটি আপনার কাছে পৌঁছাতে চেয়েছিলাম, যাতে আমরা আপনার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারি। কিন্তু আপনার ছেলে আপনাকে ফোনটি দিয়ে দিয়েছে, যা আমাদের পরিকল্পনার অংশ ছিল না। আমি ভাবছিলাম, কিন্তু কেন আমার ছেলে, বা যে ব্যক্তি নিজেকে আমার ছেলে বলে দাবি করে, আমাকে মাই লাভ হিসেবে সেভ করল আর বলল সে আমাকে প্রেমিক হিসেবে ভালোবাসে? এটা তাদের কৌশল। তারা আপনাকে বিভ্রান্ত করতে চায়। তারা জানে যে আপনি সত্য খুঁজে বের করার চেষ্টা করছেন, তাই তারা আপনাকে বিভ্রান্ত করতে এই ধরনের অদ্ভুত আচরণ করে। কি? হঠাৎ আমার ফোন বাজল। সুদীপের ফোন। অফিসার বললেন, স্পিকারে রাখুন। আমরা শুনতে চাই। আমি ফোনটি স্পিকারে রাখলাম। হ্যালো রুমানা, আমি 10 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। তুমি কোনো চিন্তা করো না। আমি সব ঠিক করে দেব। সুদীপের কণ্ঠ শোনা গেল। অফিসার আমাকে ইশারা করলেন কথা চালিয়ে যেতে। হ্যাঁ, সুদীপ। আমি অপেক্ষা করছি, আমি বললাম, আমার গলার স্বর যতটা স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। তুমি ঠিক আছো তো? তোমার গলার স্বর অন্যরকম শোনাচ্ছে, সুদীপ জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ঠিক আছি। শুধু একটু মাথা ব্যথা করছে। ঠিক আছে। কোনো দরজা খুলো না, কারো সাথে কথা বলো না। আমি আসছি, সে বলল এবং ফোন কেটে দিল। অফিসার আমার দিকে তাকালেন। মিসেস চৌধুরী, আমরা এখন সময় কম। যে লোকটি নিজেকে আপনার স্বামী বলে দাবি করে সে আসলে একজন খুনি। আমরা তাকে অনেক দিন ধরে খুঁজছি। তার নাম মাহমুদ আলী, একজন কুখ্যাত অপরাধী। আমার বুকের ভিতরে ধকধক করতে লাগল। আমার আসল স্বামী আর ছেলে কোথায়? আমরা তাদের অবস্থান খুঁজে পেয়েছি। তারা কলকাতার একটি গোপন জায়গা আটকে আছে। আমাদের দল সেখানে যাচ্ছে। কিন্তু আপনাকে এখন নিরাপদ জায়গায় যেতে হবে, অফিসার বললেন। আমি আমার মেয়েকে ছাড়া কোথাও যাব না, আমি দৃঢ়তার সাথে বললাম। আমরা আপনার মেয়েকে স্কুল থেকে নিরাপদে আনার ব্যবস্থা করেছি। সে আপনার সাথে দেখা করবে নিরাপদ স্থানে। এখন আমাদের তাড়াতাড়ি করতে হবে, অফিসার তাড়া দিলেন। আমি দ্রুত কিছু জরুরি জিনিসপত্র নিয়ে অফিসারদের সাথে রওনা দিলাম। যেমনি বাড়ি থেকে বের হলাম, আমি দেখলাম সুদীপের গাড়ি ঘুরে আসছে। নিচে ঝুঁকে থাকুন, অফিসার বললেন এবং আমাকে তাদের গাড়িতে তুলে নিলেন। আমরা দ্রুত বাড়ি থেকে বের হয়ে গেলাম। পেছনের দিকে তাকিয়ে দেখলাম সুদীপের গাড়ি আমাদের বাড়ির সামনে থামল। সে গাড়ি থেকে নামল, তার হাতে একটা ব্যাগ ছিল। সে ব্যাগে কি আছে? আমি অফিসারকে জিজ্ঞেস করলাম। সম্ভবত অস্ত্র, অফিসার উত্তর দিলেন। আমাদের তথ্য অনুসারে সে আপনাকে আজ শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল। আপনি সন্দেহ করা শুরু করেছেন, তাই আপনি তাদের জন্য বিপদ হয়ে উঠেছেন। আমি অবাক হয়ে বললাম, আমাকে শেষ করে দেবে? কিন্তু কেন? তার উদ্দেশ্য কি? আপনার পরিবারের বিপুল সম্পত্তি, অফিসার বললেন। আপনার প্রয়াত বাবা আপনাকে প্রচুর সম্পত্তি রেখে গেছেন, যা আপনি জানেন না। মাহমুদ আলী এবং তার দল আপনার পরিবারের মধ্যে ঢুকে আপনার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি আকাশ থেকে পড়লাম। আমার বাবা মারা গেছেন 3 বছর আগে।
আমি জানতাম না তিনি আমাকে কোনো সম্পত্তি রেখে গেছেন গু। হ্যাঁ, তিনি আপনাকে প্রায় ৫ কোটি টাকার সম্পত্তি রেখে গেছেন। আপনার নামে একটি গোপন ব্যাংক অ্যাকাউন্ট আছে, যার অস্তিত্ব সম্পর্কে আপনি জানেন না। এই সম্পত্তি আপনার নিরাপত্তার জন্য গোপন রাখা হয়েছিল, কিন্তু কিভাবে জেন মাহমুদ আলী এই তথ্য জেনে গেছে গু? আমার মাথা ঘুরছিল। এত তথ্য, এত অবিশ্বাস্য খবর একসাথে। আমার জীবনের প্রতিটি মুহূর্ত এক মিথ্যার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। আমরা এখন কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। একটি সুরক্ষিত স্থানে। সেখানে আপনি আপনার মেয়ের সাথে দেখা করবেন। তারপর আমরা আপনাকে কলকাতায় নিয়ে যাব, যেখানে আপনার আসল স্বামী এবং ছেলেকে উদ্ধার করা হবে, অফিসার ব্যাখ্যা করলেন। গাড়ি একটি অদ্ভুত রাস্তা ধরে এগিয়ে চলল। আমি কখনো এই রাস্তা দিয়ে যাইনি। আমরা শহরের বাইরে চলে যাচ্ছিলাম। এই রাস্তা দিয়ে নিরাপদ স্থানে যাওয়া যাবে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এটা একটি গোপন রাস্তা। আমরা নিশ্চিত করতে চাই যে কেউ আমাদের অনুসরণ করছে না, অফিসার বললেন। আমি পেছনের দিকে তাকিয়ে দেখলাম, সত্যিই কোনো গাড়ি আমাদের অনুসরণ করছে না। কিন্তু আমি এখনও স্বস্তি বোধ করছিলাম না। কিছু একটা ঠিক মনে হচ্ছিল না। আপনারা কিভাবে জানলেন যে আমার পরিবার বিপদে? আমি আবার জিজ্ঞেস করলাম। অফিসার একটু ইতস্তত করলেন। আমরা মাহমুদ আলীর দলের একজন সদস্যকে ধরেছিলাম। সে আমাদের সব বলেছে গিউ। আপনারা কোনো ডিপার্টমেন্ট থেকে? আমি জিজ্ঞেস করলাম। সিআইডি, ক্রাইম ব্রাঞ্চ, অফিসার বললেন। আপনাদের অফিসার আইডি নম্বর কি? আমি পুলিশ স্টেশনে ফোন করে জানতে চাই আপনারা সত্যি সিআইডি থেকে কিনা ঘ। অফিসাররা একে অপরের দিকে তাকালেন। মিসেস চৌধুরী, এখন আমরা আপনাকে নিরাপদ করার চেষ্টা করছি। এসব প্রশ্ন পরে করতে পারেন, অন্য অফিসার বললেন। আমার সন্দেহ বাড়তে লাগল। আপনারা আমাকে আবার পুলিশ স্টেশনে ফোন করতে দিন। আমি নিশ্চিত হতে চাই আপনারা সত্যি অফিসার গু। ড্রাইভার অফিসার তার সঙ্গীর দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি দিল। হঠাৎ গাড়ির স্পিড বাড়তে লাগল। কি হচ্ছে? আপনারা এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম। কোনো উত্তর এলো না। আমি বুঝতে পারলাম যে আমি বিপদে পড়েছি। এরা সত্যিকারের অফিসার নয়। আমি আমার ফোন বের করলাম, কিন্তু অফিসার তা ছিনিয়ে নিল। আমাদের সাথে চালাকি করবেন না, মিসেস চৌধুরী, অফিসার হুঁশিয়ার করলেন, তার স্বর এখন ভিন্ন, কঠোর এবং ভয়ঙ্কর। আমি বুঝতে পারলাম আমি কোনো সত্যিকারের অফিসারদের সাথে নেই, বরং আমি আরও বড় বিপদের মধ্যে পড়ে গেছি। আমার চারপাশে তাকিয়ে দেখলাম গাড়ির দরজা লক করা। আমি দ্রুত চিন্তা করতে লাগলাম কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। এমন সময় হঠাৎ পিছন থেকে একটা গাড়ি আমাদের গাড়িকে টাক্কর দিল। আমাদের গাড়ি হোঁচট খেল। নকল অফিসাররা চমকে উঠল। আমি পেছনে তাকিয়ে দেখলাম একটি পুলিশ গাড়ি আমাদের পিছু নিয়েছে। কি হচ্ছে? একজন নকল অফিসার চিৎকার করে উঠল। লাইন ছাড়ো। পুলিশ আমাদের পিছনে, অন্যজন বলল। গাড়ি আরও জোরে চলতে লাগল। হঠাৎ আরেকটি পুলিশ গাড়ি সামনে থেকে এসে আমাদের গাড়ির পথ আটকে দিল। নকল অফিসারদের গাড়ি থামতে বাধ্য হল। পুলিশ অফিসাররা আমাদের গাড়ি ঘিরে ফেলল, অস্ত্র তাক করে। হাত উপরে তোলো। এখনই গাড়ি থেকে নামো, তারা চিৎকার করে আদেশ দিল। নকল অফিসাররা হাত তুলে গাড়ি থেকে নামল। আমিও তাদের পিছনে নামলাম। পুলিশ অফিসাররা নকল অফিসারদের গ্রেপ্তার করল। একজন পুলিশ অফিসার আমার কাছে এলেন। মিসেস চৌধুরী, আমি ইন্সপেক্টর রহমান, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ থেকে। আপনি ঠিক আছেন? আমি কাঁপতে কাঁপতে মাথা নাড়লাম। কিভাবে জানলেন আমি বিপদে? আপনার স্বামী ফোন করেছিলেন। তিনি আপনার অবস্থান ট্র্যাক করছিলেন আপনার ফোনের মাধ্যমে গু। আমার স্বামী? আমি বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলাম। আসুন, তিনি অপেক্ষা করছেন। ইন্সপেক্টর রহমান আমাকে একটি পুলিশ গাড়ির দিকে নিয়ে গেলেন। গাড়ির দরজা খুলতেই আমি দেখলাম সুদীপ সেখানে বসে আছে। আমি সন্দিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকালাম। তুমি কে? আমার আসল স্বামী নাকি অভিনেতা? সুদীপ করুণ দৃষ্টিতে আমার দিকে তাকাল। রুমানা, আমি তোমার স্বামী। আসল সুদীপ। আমি জানি তুমি বিভ্রান্ত হয়ে আছো, কিন্তু আমি সব ব্যাখ্যা করব গু। সত্যি কে? আমি এখনও সন্দিগ্ধ ছিলাম। ইন্সপেক্টর রহমান হস্তক্ষেপ করলেন। মিসেস চৌধুরী, ইনি আপনার আসল স্বামী। আমরা ডিএনএ টেস্ট করেছি। আপনি বিশ্বাস করতে পারেন গু। আমি সাবধানে গাড়িতে উঠলাম। সুদীপ আমার হাত ধরল। আমি জানি তুমি বিভ্রান্ত হয়ে আছো।
কিন্তু আমি পুরো গল্প বলবো। একটা বড় ষড়যন্ত্র চলছিল তোমার বিরুদ্ধে, আমাদের পরিবারের বিরুদ্ধে। ইন্সপেক্টর রহমান বললেন, মিসেস চৌধুরী, আপনার যে ফোনটি ছিল সেটা বিশেষ টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছিল। এটা আপনার মনকে প্রভাবিত করছিল, এমন ভ্রম তৈরি করছিল যেন আপনার ছেলে অবিক আপনার প্রতি অস্বাভাবিক আচরণ করছে। এই ফোনে বিশেষ রাসায়নিক যোগ ছিল যা আপনার ত্বক স্পর্শ করলে আপনার মস্তিষ্কে প্রভাব ফেলে। এটা এক ধরনের মাইন্ড কন্ট্রোল টেকনোলজি। মাইন্ড কন্ট্রোল? আমি অবিশ্বাস্যভাবে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আধুনিক প্রযুক্তি। যারা আপনাকে টার্গেট করেছিল তারা এই প্রযুক্তি ব্যবহার করে আপনাকে বিভ্রান্ত করতে চেয়েছিল, যাতে আপনি আপনার পরিবারের প্রতি অবিশ্বাস করতে শুরু করেন। তাদের পরিকল্পনা ছিল, আপনি যখন সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে যাবেন তখন আপনাকে কোনো মেন্টাল ফ্যাসিলিটিতে পাঠানো হবে এবং তারা আপনার সম্পত্তি দখল করে নেবে। সুদীপ আমার হাত চেপে ধরল। আমি যখন দেখলাম তুমি অবিকের প্রতি অদ্ভুত আচরণ করছ, তখন আমি সন্দেহ করতে শুরু করলাম। আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বললাম, যিনি আমাকে এই ধরনের মাইন্ড কন্ট্রোল টেকনিকের কথা বললেন। আমি সেই ফোনটি পরীক্ষা করার সিদ্ধান্ত নিলাম এবং আবিষ্কার করলাম যে এটি একটি বিশেষ ডিভাইস। ইন্সপেক্টর রহমান বললেন, আমরা এই ষড়যন্ত্রের পেছনে থাকা মূল ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। তিনি হলেন জাফর আহমেদ, একজন কুখ্যাত সাইকিয়াট্রিস্ট যিনি অবৈধ মাইন্ড কন্ট্রোল এক্সপেরিমেন্ট করেন। তিনি আপনার পারিবারিক সম্পত্তির খবর জেনে আপনাকে টার্গেট করেছিলেন। আমার মাথা ঘুরতে থাকল। আর অবিক? সে কেমন আছে? সে ঠিক আছে, সুদীপ বলল। সে স্কুলে আছে। তাকে সবকিছু বলা হয়নি যাতে সে উদ্বিগ্ন না হয়। আমি গভীর শ্বাস নিলাম। তাহলে আমি যা কিছু দেখেছি, শুনেছি, অনুভব করেছি, সব কিছুই মিথ্যা ছিল? হ্যাঁ, সব কিছুই ওই ফোনের কারণে হয়েছিল, ইন্সপেক্টর রহমান নিশ্চিত করলেন। আপনি এখন নিরাপদে আছেন। আমরা আপনাকে বাড়ি নিয়ে যাচ্ছি। আপনার অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক হতে কিছু সময় লাগবে, কিন্তু আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করেছি যিনি আপনাকে সাহায্য করবেন। আমি সুদীপের হাত ধরে রাখলাম। আস্তে আস্তে আমার মস্তিষ্ক পরিষ্কার হতে লাগল। আমি অনুভব করলাম যে আমি বাস্তবে ফিরে আসছি। বাড়ি ফিরে আমি অবিককে জড়িয়ে ধরলাম। সে আমার অদ্ভুত আচরণে বিস্মিত হল, কিন্তু সে আমাকে জড়িয়ে ধরল। মা, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি এখন ঠিক আছি, আমি বললাম তার চোখের দিকে তাকিয়ে। এবার আমি আর কোনো সন্দেহ করিনি। এটাই আমার সত্যিকারের ছেলে, আমার অভিক। জাফর আহমেদের গ্রেপ্তারের পর আমি জানতে পারলাম যে তিনি অনেক ধনী ব্যক্তিদের টার্গেট করেছিলেন। আমার পিতার সম্পত্তি সম্পর্কে তিনি জেনেছিলেন এবং আমাকে টার্গেট করেছিলেন। তিনি আমাকে একটি মাইন্ড কন্ট্রোল ডিভাইস দিয়েছিলেন যা আমার মনকে প্রভাবিত করে আমার পরিবারের প্রতি সন্দেহ জাগা। এখন মাসখানেক পর আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছি। জাফর আহমেদ জেলে আছেন এবং তার দলের সদস্যরাও ধরা পড়েছে। আমার পিতার সম্পত্তি এখন আমার নিয়ন্ত্রণে এবং আমি এর একটি বড় অংশ দান করে দিয়েছি মানসিক স্বাস্থ্য গবেষণা। আমার পরিবার, সুদীপ, অভিক এবং শ্রেয়া আমার পাশে আছে এবং আমরা এখন আগের চেয়ে আরও শক্তিশালী। আমি বুঝতে পেরেছি যে আমাদের মনের উপর প্রভাব ফেলার প্রযুক্তি যতই শক্তিশালী হোক না কেন, পরিবারের প্রতি ভালোবাসা আরও শক্তিশালী। আজ আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি যাতে অন্যরা সতর্ক থাকে। নতুন কোনো প্রযুক্তি গ্রহণ করার আগে সতর্কতা অবলম্বন করা উচিত। আর সবচেয়ে বড় কথা, পরিবারের উপর বিশ্বাস রাখা উচিত। কারণ শেষ পর্যন্ত পরিবারই আমাদের সবচেয়ে বড় সম্পদ। শেষ।